ক্লাস 5-এর প্রথম চ্যাপ্টার আগের পড়া মনে করে আজ আমরা 20 নম্বর পেজ থেকে শুরু করব। দেখো এখানে প্রশ্ন বলেছে 20 নম্বর পেজে প্রয়োজন মতো এই যে বক্সগুলো রয়েছে, বক্স এ এই চিহ্নটা অথবা এই চিহ্নটা বসা বা সংখ্যা বসায়, এই চিহ্ন অথবা এই চিহ্ন বা সংখ্যা বসায়। তাহলে চিহ্নগুলো কি আমাকে জানতে হবে। এই চিহ্নটা হলো গ্রেটার দেন চিহ্ন, গ্রেটার দেন, আর এই চিহ্নটা হলো লেস দেন। মানে কীরকম, গ্রেটার দেন মানে যদি দেখো 5 আর 3 দুটো সংখ্যা আছে, 5 3-এর চেয়ে বড়, এটা বোঝাতে আমরা লিখব 5 গ্রেটার দেন 3। এই চিহ্নটা দেখো, যেটা বড় সংখ্যা তার দিকে বড় দিকটা বা দিকটা থাকছে, মানে বড় দিকটা থাকছে। আর বড় এইভাবে ভাবতে পারো, বড় সবসময় ছোটোর দিকে তীর চালায়, সুতরাং 5 থেকে 3-এর দিকে তীর যাচ্ছে, এইভাবে ভেবে নিতে পারো। ওকে, তাহলে পড়ার সময় কি বলবো, 5 গ্রেটার দেন 3। এটাই আবার অন্যভাবে বলতে পারি, দেখো 3 আর 5 তিনটা 5-এর থেকে ছোট, তখন এই চিহ্নটা আসবে, দেখো 3 লেস দেন 5। একই জিনিস দুভাবে ইউজ করা হচ্ছে, কখনো বড় দেখানো হচ্ছে গ্রেটার দেন, কখনো ছোট দেখানো হচ্ছে মানে লেস দেন। ওকে, তো যখন ভগ্নাংশ থাকবে, এগুলো তো গেল সংখ্যার, যখন ভগ্নাংশ থাকবে তোমাদের এখানে দেখো যতগুলো ভগ্নাংশ আছে সকলেরই লবগুলো একই। এই যে প্রথম প্রশ্নে দেখো 12 12, তারপরে 20 33 11 13 15 24 53, মানে সব ভগ্নাংশগুলোর ক্ষেত্রেই লবগুলো চেঞ্জ আছে, হরগুলো একই রয়েছে হরগুলো। সুতরাং আমাকে দেখতে হবে লবগুলো। ধরো প্রথম প্রশ্নে হর যেহেতু একই, দুটো লব দেখো, এখানে 5 এখানে 8, তাই তো। তাহলে কে বড়, 8 বড়, যে বড় তার দিকে চিহ্ন বা ছোটোর দিকে তীর চিহ্ন, এভাবে ভাবতে পারো, ছোটোর দিকে তীর চিহ্ন অথবা যে কোনো একটা মনে রাখবে, বা যে বড় তার দিকে করে আছে। ওকে, এবার এটার ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে কি পেলাম আমরা, 5/12 লেস দেন 8/12। এটার ক্ষেত্রে 15 15 হর একই, লব 7 4, 7টা বড় হলে চিহ্ন বড়োর দিকে। ওকে, তাহলে গ্রেটার দেন। 5 1, 5 বড়, তাহলে বড়োর দিকে চিহ্ন। দেন 9 11, 11 বড়, তাহলে বড়োর দিকে চিহ্ন। দেন 8, আর এখানে দেখো 8-এর দিকে চিহ্ন রয়েছে, মানে করে আছে, সুতরাং এখানে এমন একটা সংখ্যা লিখব যেটা 8-এর থেকে ছোট। সুতরাং তুমি যা খুশি লিখতে পারো, 1 2 3 4, যা খুশি লিখতে পারো, আমি ধরো 4 লিখলাম। ওকে, এবার এখানে দেখো 20-র দিকে ছোট তীর চিহ্ন রয়েছে, মানে 20টা ছোট হবে, আর এদিকে চিহ্ন রয়েছে, মানে এটা বড় হবে মানে 20 থেকে বড় করতে হবে, 21 করে ফেলতে পারো, জাস্ট এক বেশি করে দিলাম। এখানে সংখ্যা বসানো হচ্ছে এই দুটোর ক্ষেত্রে, দেখো এখানে করা আছে 5-এর দিকে, সুতরাং এটা ছোট হবে, তীর চিহ্ন রয়েছে, ছোট সংখ্যা তুমি বসাও 2। ওকে, এখানে দেখো 9 2-এর থেকে বড়, 9 বড় বলে 9-এর দিকে মুখ করে থাকবে। ওকে, খুব সহজে ওইভাবে মনে রাখবে, মুখ বা তীর চিহ্ন ওইভাবে বলা হয় না, জাস্ট মনে রাখার জন্য আমি ওগুলো বললাম তোমাদের। ওকে, প্রথম প্রশ্ন দেখো 21 নম্বর পেজে কি বলেছে, একজন কৃষক তার মোট জমির এত অংশে ধান এত অংশে পাট লাগিয়েছেন। দেখো ধরে নিচ্ছে যে এই পুরো জমি, এই জমিটা 2/15 অংশ, মানে 15 ভাগের 2 ভাগ। এই জমিটাকে যদি সমান 15 ভাগে ভাগ করো, তার 2 ভাগ ধরো, আমি ধরছি এই জমিটাতে তিনি ধান লাগিয়েছেন, আর 7/15 অংশে পাট লাগিয়েছেন, মানে অনেকটা বেশি জায়গা জুড়ে তিনি পাট লাগিয়েছেন। এটা পাট লাগিয়েছেন, এটা ধান, এটা পাট। বলেছে ধান ও পাটের জন্য তিনি মোট
কত অংশ ব্যবহার করেছেন, মোট কত অংশ মানে এই দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে এটা আমি কিভাবে লিখব দেখো, ধান লাগিয়েছেন, দুটো ইনফরমেশন দেওয়া আছে, ধান লাগিয়েছেন বলা আছে 2/15 অংশ, আর এটা হচ্ছে পাট লাগিয়েছেন সমান 7/15 অংশ। এরপরে বলেছে ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন। তাহলে লাস্ট লাইন ধরে উত্তর লিখবে, অতএব ধান ও পাটের জন্য ব্যবহার করেছেন সমান, তাহলে কি বললাম, এই দুটোর যোগ হবে 2/15 যুক্ত 7/15 এত অংশ। দেখো দুটোতেই ভগ্নাংশে, দুটো ভগ্নাংশেরই হরে সেম রয়েছে 15, সুতরাং এই 15টা লিখে নেব আর লবগুলোর যোগ হয়ে যাবে। খেয়াল রেখো হরগুলো এক থাকলে তবেই আমরা লবগুলোকে যোগ করতে পারবো। 7 যুক্ত 2 মানে হলো 9 এত অংশ। এবার দেখো এটাকে কাটাকাটি করা যাবে, মানে একই সংখ্যা দিয়ে যদি লব এবং হরকে ভাগ করো তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি, বা গুণ করলেও মানের কোনো পরিবর্তন হয় না। এখানে দেখো 3 দিয়ে ভাগ করছি, সেটাকেই আমরা বলছি কাটাকাটি, তাই তো। 3 3-এ 9, একই সংখ্যা 3 দিয়ে ভাগ করব, 3 5-এ 15, তাহলে এটা হলো 3/5 অংশ। 9/15 অংশটাও যা আর 3/5 অংশটাও একই, তাই এই উত্তরটা আমরা লিখব। সবসময় খেয়াল রেখো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার পর যে অংশটা পাও, মানে কাটাকাটি করার পর যেটা পাও সেটাই তোমাদের লিখতে হবে, সেটা লিখলেই ভালো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো, বলেছে মান নির্ণয় করি, সবগুলোই যোগ দেওয়া আছে। যোগ দেওয়া থাকলে আমি বলেছি কি দেখতে হবে হরগুলোতে একই সংখ্যা আছে কিনা, যদি থাকে সেই একই সংখ্যাটা লিখে নেব। তারপর কি করব না, 8-এর সাথে 2 যোগ করে দাও, 8 আর 2 যোগ করলে 10। এবার এদের কাটাকাটি করা যায় কিনা দেখব, বা একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা দেখব। দেখো 10 আর 0 আর 4 রয়েছে, মানে 2 দিয়ে ভাগ করা যাবে বা কাটাকাটি করা যাবে। 2 5-এ 10, 2 7-এ 14, তাহলে এটা কি হবে, উপরে থাকছে 5, নিচে থাকছে 7। এটার ক্ষেত্রে লক্ষ্য করো এখানে দুটোতেই হরে দুটোতেই রয়েছে 7 বা 7, তাহলে 7, আর তাহলে লবগুলো যোগ হয়ে যাবে, 5 যুক্ত 2 হলো 7। 7 দিয়েই কাটাকাটি যাবে, 7 1-কে 7, 7 1-কে 7, তাহলে 1/1 মানেই হলো 1, 1 1-কে 1। এখানেও দেখো দুটোতেই 9, সুতরাং 9, 5 আর 2 7, এখানে দেখো কাটাকাটি যাচ্ছে না, সুতরাং এটাই থাকবে। এখানে দুটোতেই 15, 6 আর 7-এ যোগ করো 13, কাটাকাটি যাচ্ছে না, সুতরাং এটাই উত্তর। নেক্সট এখানে দেখো 3টে সংখ্যা রয়েছে, ভগ্নাংশ রয়েছে, 3টে ভগ্নাংশেরই নিচে 25 রয়েছে, সুতরাং কোনো অসুবিধে নেই। এই 3টে সংখ্যার যোগফল 8 যুক্ত 2 যুক্ত 7, তাহলে 8 যুক্ত 2 10 যুক্ত 7 হচ্ছে 17, 17 বাই হচ্ছে 25। তোমরা যখন সমান চিহ্ন দিয়ে ভগ্নাংশটা লিখবে খেয়াল রেখো সমান চিহ্নের মাঝ বরাবর যেন এই ভাগ চিহ্নটা যায়, ঠিক আছে, এইভাবে লিখবে। ওকে, নেক্সট দেখো, বা অনেক সময় তোমরা এইভাবে লেখো, ধরো এটাই তোমরা লিখছো সমান দিয়ে এখানে 17/25, এরকম যেন না হয়। ওকে, সমান চিহ্নের মাঝ দিয়ে এই দাগটা যাবে, তারপরে 17/25, এটার ক্ষেত্রে দেখালাম। ওকে, নেক্সট এখানে দেখো 9 রয়েছে সবগুলোর ক্ষেত্রে, সুতরাং লবগুলো যোগ হয়ে যাবে, ব্যাস যোগ করে দাও, তাহলে হলো 2 1-এ 3, 3 আর 4-এ 7, কাটাকাটি যাচ্ছে না, সুতরাং এটাই উত্তর। নেক্সট 17, 8 যুক্ত 3 মানে হলো 11, 11 17, এখানেও দেখো 10 রয়েছে, সুতরাং 10 যোগ করে দাও, 3 যুক্ত 4 যুক্ত 2, 3 4 7, 7 আর 2-এ 9, 9-এর 10 ভাগ যাচ্ছে না, সুতরাং কোনো অসুবিধে নেই, ওটাই উত্তর। নেক্সট 22 নম্বর পেজে রয়েছে দেখো 3 ও 5-এর সাধারণ গুণিতক লিখি। তাহলে প্রথমে গুণিতকগুলো জানতে হবে। ওকে, তাহলে গুণিতক কী কী দেখো, 3-এর গুণিতকগুলি হলো, 3-এর গুণিতক মানে জাস্ট 3-এর ঘরের নামতা করে যাবে, যদিও 3 0 0-কেও অনেক সময় ধরা হয়, কিন্তু আমরা এখানে 3-এর গুণিতক বলতে 3 1-কে 3 থেকে শুরু করছি। 3 1-কে 3, 3 2-এ 6,
তিন তিনে 9, তিন চারে 12, তিন পাঁচে 15, তিন তিন ছয় 18, তিন সাতে 21, তিন আটে 24, এইভাবে আমরা নিতে পারি। এবার পাঁচের গুণিতক, গুণিতক বলতে বললাম পাঁচের ঘরের নামতা। 5 একে 5, 5 দুয়ে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, তারপর 30, 35, এইভাবে আমরা পাচ্ছি। এবার দেখো সাধারণ গুণিতক, 3 ও 5-এর সাধারণ গুণিতক মানে যেটা 3-এরও রয়েছে যে সংখ্যাটা, 5-এরও রয়েছে যে গুণিতকগুলো, ওকে, সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। তোমার আর আমার মধ্যে কি কমন, অর্থাৎ তোমারও যেটা রয়েছে আমারও যেটা রয়েছে সেটাই তো সাধারণ। কমন মানে সাধারণ, তাহলে দুজনেরই যেটা রয়েছে মানে 3-এর গুণিতকেও যেগুলো রয়েছে আর 5-এর গুণিতকেও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাধারণ। তাহলে দেখো 15টা পাচ্ছি, সুতরাং এই 15টা দুটোতেই রয়েছে, সুতরাং 15। এবার লক্ষ্য করো, যদি আমরা দেখো এখানে আর খুঁজে পাচ্ছি না তখন আমরা কিভাবে বের করব না, 15-র নামতাটা করে যাব। 15, 15 দুয়ে 30, 15 তিনে 45, এইভাবে আমরা পেয়ে যাব। অথবা তোমরা এগুলোকে আরও বাড়িয়ে যেতে পারো, দেখো 3 আটে 24, 3 9 27, 3 10 30, এইভাবে এগিয়ে যাব। তো এখানে আবার দেখো 30-এ মিলছে, তো সেটা না করেও যদি ধরো আমরা আর এগিয়ে নিয়ে যেতে না চাই তখন আমরা 15-র প্রথম সংখ্যাটা পেয়ে গেলে তার নামতাটা যদি করে এগিয়ে যায় তাহলে সেই সংখ্যাগুলো সাধারণ গুণিতক। ওকে, নেক্সট দেখো এখানে বলেছে 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হলো, দুটি লিখতে হবে। ওকে, তাহলে 3-এর গুণিতকগুলো লিখি। 3 একে 3, 3 দুয়ে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 9 27। ওকে, আবার লাগলে আমি তখন লিখে নেব 4 দিয়ে। 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28। ঠিক আছে, দেখো দুটি সাধারণ গুণিতক এখানে মিল পাচ্ছি কোথায়, 12, এই 12, এই 12, সুতরাং একটা হলো 12, আর অবশ্যই 12 একে 12, 12 দুয়ে 24-এ আবার একটা মিল পাবো, দেখো 24। দুটি চেয়েছে সুতরাং দুটি লিখবো। দেখো ডট ডট চিহ্নগুলো দেওয়া মানে আরও আছে বোঝানোর জন্য ডট ডট চিহ্নগুলো দেওয়া আছে, মানে 30-এই শেষ নয়, 3-এর গুণিতক আরও অসংখ্য রয়েছে। যতই 3 দিয়ে গুণ করে যাবে, 3 10-এ 30 হয়ে গেছে, 3 11-ই 33, 3 12-ই 36, এগুলো সবই 3-এর গুণিতক, তাই ডট ডট দিয়ে বোঝানো হচ্ছে। বাট এখানে যেহেতু দুটি সাধারণ গুণিতক চেয়েছে তাই আমরা আর ডট ডট দিলাম না, দুটো সাধারণ গুণিতক অলরেডি লিখে ফেলেছি। ওকে, নেক্সট দেখো 3-এরটা 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো, তাহলে 4-এর গুণিতকগুলো লিখে রাখবো প্রথমে। 4-এর গুণিতক কী কী, 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, এইভাবে হতেই থাকবে, তাই ডট ডট দিয়ে দিলাম। 6-এর গুণিতকগুলো এবার নির্ণয় করব। 6 একে 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 34, এইভাবে। ওকে, দেখো এবার দুটি সাধারণ গুণিতক চেয়েছে, লিখব। অতএব 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো, দেখো প্রথমেই 12-তে পাচ্ছি, সুতরাং 12। এবার 12-র ঘর নামতা করে চলে গেলেই পেয়ে যাব 24, 12 দুয়ে 24, দুটো জানতে চেয়েছে তাই 12 আর 24 লেখার পরেই ফুল স্টপ, মানে আর ডট ডট চিহ্নটা দেব না, দুটি সাধারণ গুণিতক চেয়েছে তাই। দেখো 4-এর প্রশ্নটা বলা আছে 10 এবং 15-এর দুটি সাধারণ গুণিতক হলো। ওকে, এতক্ষণ যে প্রশ্নগুলো তোমাদের বইতে ছিল সেগুলো এরকম বক্স গোল সার্কেল করা ছিল, দুটোর গুণিতক আলাদা আলাদা করে লিখতে বলা ছিল। যেমন দেখো এখানে 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক, এখানে 3-এর গুণিতক লিখতে বলেছে, 4-এর গুণিতক লিখতে বলেছে, এই দুটোতে কমনগুলো লিখতে বলেছে। সেগুলো আমি না করে আলাদা করে দেখিয়েছিলাম যে 3-এর গুণিতক এটা, 4-এর গুণিতক এটা, সাধারণগুলো এটা। এবার এই অঙ্কটার ক্ষেত্রে মানে 4-এর দাগের অঙ্কটার ক্ষেত্রে আমি তোমাদের একটু দেখিয়ে দেই কীভাবে করব সেটা।
দেখো 10-এর গুণিতক কী কী আমরা জানি। 10-এর গুণিতকগুলি হলো, আমরা লিখে নিই, 10 একে 10, 10 দুয়ে 20, 10 তিনে 30, 10 চারে 40, 10 পাঁচে 50, 10 ছয়ে 60, এইভাবে হবে। 15-র গুণিতক 15 একে 15, 15 দুয়ে 30, 15 তিনে 45, 15 চারে 60, 15 পাঁচে 75, এইভাবে যাচ্ছে। তাহলে 10 আর 15 সাধারণ গুণিতক কী কী হচ্ছে দেখো। 30টা প্রথমেই সাধারণ গুণিতক পেয়ে যাচ্ছি 30, আর পাচ্ছি 30 দুয়ে 60, 30 তিনে 90, এইভাবে পাবো। সাধারণ গুণিতক লিখেছি, দুটি লিখিনি। এবার এটার ক্ষেত্রে দেখো 10-এর গুণিতক আর কমনগুলো যেগুলো, মানে এই যে 30, 60, সেগুলো এখানে লিখবো। ওকে, তাহলে 10-এর গুণিতক কী কী পেয়েছি, 10, 20, 30টা দেখো কমন, তাই 30, 40, 50, আবার 60টা দেখো কমন, সুতরাং 60 কমন এরিয়ায় এটা লিখছি। ওকে, আর 15-র ক্ষেত্রে 15, 15 দুই 30 তো রয়েছে, 15 তিনে 45, 60 রয়েছে, এইভাবে। আর আমি আরেকটা করেছি 75, এইভাবে সাধারণ 15-র গুণিতক ব্লু কালারের বক্সটা লিখেছি, 10-এর গুণিতক ব্ল্যাকে লিখেছি, আর কমনগুলো এখানে লিখেছি। এইভাবে না দেখিও, জাস্ট কনসেপ্টটা বুঝে নাও, পরীক্ষার সময় পড়লে তো এইভাবে করতে হবে, তাই আমি এইভাবে দেখিয়েছি। এবার দুটি সাধারণ গুণিতক চেয়েছি, তাই আমি এখানে দুটো লিখেছি। ওকে, দেখো এবার 5-এরটা 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো। আমি আর এইভাবে দেখাচ্ছি না, এইভাবে দেখানোর চেয়ে এইভাবে তোমরা বুঝে নাও, কনসেপ্টটা হচ্ছে এটা। 8-এর গুণিতকগুলো, তাহলে 8 একে 8, 8 দুয়ে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, 8 ছয় 48, 8 সাতে 56, এইভাবে হচ্ছে। ওকে, এবার 6-এর গুণিতক, 6 একে 6, 6 দুয়ে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 সাতে 42, 6 আটে 48, 6 9 54, এইভাবে হচ্ছে। এবার দুটি সাধারণ গুণিতক চেয়েছে, দেখো প্রথম মিল পাচ্ছ 24, তাহলে 24, তারপরের মিল পাবে 24 দুয়ে 48, সুতরাং 48। দুটি সাধারণ গুণিতক চেয়েছে, তাই এইভাবে 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো এটা। পরের যে পেজ নাম্বার 23, সেখানে দেখো গুণনীয়ক সম্পর্কে বলেছে। গুণনীয়ক আর গুণিতক কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে দেখো জানতে চেয়েছে 8-এর গুণনীয়কগুলি লিখি, তারপর 7-এর গুণনীয়ক, 9-এর গুণনীয়কগুলো কীভাবে এবার বের করবো একটু দেখে নাও। যখন গুণনীয়ক চাইবে, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে, দেখে নাও। 8-এর গুণনীয়কগুলি দেখো, 8-এর ক্ষেত্রে আমরা 8কে এইভাবে লিখতে পারি যে 8, তারপর আমি এটাকে ভাগ করতে পারি 2, 4-এ 8, 2, 2-এ 4। ওকে, আমি দুভাবে দেখাচ্ছি, প্রথমটা হলো এইভাবে। তারপরে কি করছি দেখো, গুণনীয়কের ঘরে কি লিখব, এই 8 সমান, তাহলে আমি লিখতে পারি 1 গুণিত 8, 2 গুণিত 4, এটা থেকে লিখছি দেখো 2-এর সাথে 4 গুণ করলে হচ্ছে, আবার 4-এর সাথে 2 গুণ করলে হচ্ছে, সেটা অলরেডি লিখে ফেলেছি, তাই না? সুতরাং এর গুণনীয়কগুলো কি কি হবে, 1 2 4 8। কীভাবে যাব, এদিক থেকে যাব 1 2, এদিক থেকে আসবো 4 8, তাহলে 1 2 4 8। ওকে, 7-এর গুণনীয়ক, 7 একটা দেখো বিজোড় সংখ্যা, 7-এর গুণনীয়ক কীভাবে পাবো, 7কে শুধুমাত্র আমরা 1 গুণিত 7ই করতে পারি, তাহলে এর গুণনীয়ক কী কী হবে, 1 আর 7। 9-এর ক্ষেত্রে গুণনীয়ক কী কী হবে, 9কে উৎপাদকে বিশ্লেষণ করলে 3 3-এ 9, এইভাবে করতে পারো, অথবা 9 সমান আমরা লিখতে পারি 1 গুণিত 9 আর 3 গুণিত 3, 3 3-এ 9, তাহলে এখানে দেখো 1 3 আবার 3 9, তাই তো, 1 3 3 9, তাহলে সেখানে 3টা 2বার রিপিটেশন হচ্ছে, তাই একবার লিখব 1 3 আর
নয়, এগুলো গুণনীয়ক। গুণিতকের ক্ষেত্রে গুণ করে করে নাম তার ঘরগুলো করছিলাম, বাট গুণনীয়কের ক্ষেত্রে আলাদা রকম। দেখো পরেরটা বলেছে 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি কী কী? সাধারণ, তাহলে 8-এর গুণনীয়ক বের করব, 6-এর গুণনীয়ক বের করব, তারপর সাধারণ গুণনীয়ক। 8-এর গুণনীয়ক কী কী? না আমরা একটু আগেই দেখলাম 8 সমান লিখতে পারি 1 8 8 আর 2 4 8। তাহলে গুণনীয়ক কী কী? 1 2 আর এদিক থেকে যাব 4 8। তাহলে 1 2 4 8। এবার 6-এর ক্ষেত্রে দেখো, 6-এর ক্ষেত্রে কি তোমরা ডান দিকে রাফ বলে এগুলো লিখে নেবে। 6 মানে 1 গুণিত 6, এটা সবার ক্ষেত্রেই থাকছে, আর 2 3 6, তাই তো? তাহলে 1 2 3 6। তাহলে 1 2 3 6। এবার সাধারণ মানে এর গুণনীয়কও হবে, আবার এর গুণনীয়কও হবে। দেখো 1 দুটোতেই রয়েছে, সুতরাং 1, আবার 2 দুটোতেই রয়েছে, সুতরাং 2। ওকে, নেক্সট 5-এরটা দেখো, 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কে কে? তাহলে 5-এর গুণনীয়ক, 5-এর ক্ষেত্রে 1 5 5, এছাড়া আর কিছু হয় না। 7-এর ক্ষেত্রেও 1 7 7, এছাড়া আর কিছু হয় না। সুতরাং 1 5, 5-এর গুণনীয়ক, 7-এর গুণনীয়ক 1 7। ওকে, তাহলে 5 আর 7-এর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র দেখো 1। তাহলে গুণিতকের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমরা ডট ডট চিহ্নগুলো ব্যবহার করছিলাম, কারণ গুণিতক অসংখ্য থাকছিল, কিন্তু গুণনীয়ক ক্ষেত্রে সীমিত কতগুলো সংখ্যা থাকছে, তাই তো? এবার 6-এর অঙ্কটা দেখো, 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক কী কী? তাহলে 6-এর গুণনীয়ক বের করতে হবে। 6 সমান আমরা লিখতে পারছি 1 গুণিত 6 1 6 6, আর 2 গুণিত 3 2 3 6। তাহলে সাধারণ গুণনীয়ক 1 2, আর এদিকে 3 6। তাহলে 1 2 3 6। তীর চিহ্ন কেন দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছ, যে এদিক থেকে দেখব 1 2, তারপর এদিক থেকে 3 6, মানে 1 2 6 3 এইভাবে লিখব না, ক্রমবর্ধমান বা আমরা যেটা বলি ঊর্ধ্বক্রমে সাজিয়ে সেইভাবে বলছি, ছোট থেকে বড়। 1 2 3 6। 9-এর ক্ষেত্রে দেখো, 9 সমান আমরা লিখতে পারি 1 9 9, আবার কি 3 3 9। তাহলে 1 3, এদিকে আসছে নিচ থেকে 1 3, তাহলে 1 3, আবার দেখো 3 9, তাহলে 3 তো অলরেডি লিখেছি, সুতরাং 9। তাহলে সাধারণ কি কি? না 1 আসছে, আর দেখো 3 আসছে, সুতরাং 3। নেক্সট আমরা 24 নম্বর পেজটা দেখব। এখানে দেখো গাছে উৎপাদক খুঁজি বলেছে, মানে কীরকম গাছ? এরকমভাবে গাছ টাইপের দেখতে উৎপাদকগুলো আমরা নির্ণয় করব, সেজন্য ওই কথাটা বলেছে গাছে উৎপাদক খুঁজে। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লেখে। তাহলে নিচের সংখ্যাগুলিতে কোনো অসুবিধে নেই, উৎপাদকের সাহায্যে মানে উৎপাদকটা তোমাদের জানতে হবে, আর জানতে হবে মৌলিক আর যৌগিক, এই দুটো সম্পর্কে জানতে হবে। উৎপাদকটা কীরকম? উৎপাদকটা হলো এরকম, দেখো একটু আগে গুণনীয়কগুলো বের করছিলাম, গুণনীয়ক নির্ণয় করাই হচ্ছে আমাদের উৎপাদক। যেমন ধরো 8 একটা সংখ্যা, উদাহরণ দিচ্ছি, 8 একটা সংখ্যা, এটাকে আমরা লিখতে পারি কি না 1 গুণিত 8, আবার 2 4 8। তাহলে 8-এর উৎপাদকগুলো কি কি? না 1 2 4 আর 8, এগুলো হচ্ছে 8-এর উৎপাদক বা গুণনীয়ক। ওকে, এবার দেখো মৌলিক আর যৌগিক লিখি, কোনটা মৌলিক কোনটা যৌগিক লিখতে হবে। মৌলিক হলে 1 আর সেই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক থাকবে না। যেমন ধরো আমরা যে অঙ্কগুলো করলাম তাতে 5-এর উৎপাদক কি শুধুমাত্র 1 5 5ই হয়। এক্ষেত্রে এর উৎপাদক কি 1 আর 5, 1 এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, সুতরাং এই 5 সংখ্যাটা হলো আমাদের মৌলিক। কিন্তু দেখো 8-এর ক্ষেত্রে 1 এবং সেই সংখ্যা ছাড়াও আরও দুটো উৎপাদক রয়েছে 2 আর 4, সুতরাং এই সংখ্যাটা মানে 8 সংখ্যাটা মৌলিক নয়, অর্থাৎ যৌগিক। ঠিক আছে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, দেখো যদি 1-এর উৎপাদক বা গুণনীয়ক খুঁজি, সেক্ষেত্রে আমরা 1-এর উৎপাদক কি বলবো? 1 গুণিত 1, যেহেতু 1-এর উৎপাদক 1ই, 1 নিজেই, তাহলে 1-এর ক্ষেত্রে এটা কি 1 তো হচ্ছে, আর সেই সংখ্যাটা আমরা বলতে পারছি না, সুতরাং এ মৌলিক নয়।
আবার এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদকও নয়, সুতরাং এ যৌগিকও নয়। শুধুমাত্র একটা সংখ্যা পাবো, যে সংখ্যাটা হলো এক, যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। এই কনসেপ্টটা একটু মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার সময়। তো চলো দেখো একের দাগের প্রশ্নে কি বলেছে, উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি। ওকে, তো আমরা 18 সংখ্যাটা রয়েছে, এটাকে দেখো প্রথমেই কি করেছে, 2 9 18। আমরা জানি 18 কি করা যায়, কি 2 9 18। তারপরে 9কে কি করেছে, 1 9 9, 3 3 9, সুতরাং পুরোটা লিখেছে। এবার দেখো 6-এর ক্ষেত্রে আমরা কি করব, 6 মানে আমরা কি বলতে পারি, 6 সমান 1 গুণিত 6 আবার কি 2 গুণিত 3, তাই তো? তাহলে উৎপাদকগুলো কি কি হচ্ছে, 1 2 3 6। সেই সংখ্যাটা তো 6 তো লেখা আছে, তাহলে এখানে কি লিখব, 1 2 3। তাহলে দেখো 1 এবং সেই সংখ্যা ছাড়া আরও দুটো সংখ্যা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে, এবার 14 14, 1 14 14 তো হয়, আবার 2 7 14 হয়। তাহলে এর মৌলিক উৎপাদকগুলো এইভাবে লিখলাম। তাহলে দেখো 1 এবং সেই সংখ্যা ছাড়া আরও দুটো সংখ্যা পাচ্ছি, সুতরাং এটাও হলো যৌগিক। 20, তাহলে 2 10 20, তাই এটা। এবার 10-এর ক্ষেত্রে 1 তো প্রথমে আসবেই, 1 10 10 আর 2 5 10। তাহলে এখানেও দেখো এটাও 1 এবং সেই সংখ্যা ছাড়াও আরও অনেক উৎপাদক পেয়েছে, সুতরাং এটাও হলো যৌগিক। নেক্সট আসছে 21। 21-এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা কমন, তাই না, 1 হলো। এবার দেখো 1 21-এ 21 তো হচ্ছেই, আর তার সাথে 3 7 21, 3 7 21, 1 এবং সেই সংখ্যা ছাড়া আরও দুটো সংখ্যা পাচ্ছে, সুতরাং এটাও হলো যৌগিক। এটার ক্ষেত্রে লক্ষ্য করো, 3-এর ক্ষেত্রে 1 3-এই 3 হয় শুধু, তাহলে এর উৎপাদকগুলো 1 আর 3, ব্যাস। 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা হচ্ছে না, সুতরাং এটা হলো মৌলিক, মানে 3 হলো মৌলিক সংখ্যা। একই রকম 11-র ক্ষেত্রে 1 গুণিত 11, এই দুটোতেই হবে শুধু, সুতরাং এটাও হলো মৌলিক। এবার দেখো 10-এর ক্ষেত্রে 1 1 10 10 আর 2 5 10, সুতরাং 1 2 5, 1 এবং সেই সংখ্যা ছাড়া আরও দুটো সংখ্যা থাকছে, সুতরাং এটা হচ্ছে যৌগিক। 17-র ক্ষেত্রে 1 17 17, আর কোনোভাবে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এই সংখ্যাটা হলো মৌলিক। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্ন দেখো, বলেছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি। এগুলো অলরেডি আমরা করেছি, তবু দেখে নাও, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখে। তাহলে 1 আমরা জানি মৌলিকও নয় আর যৌগিকও নয়, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2। তারপর আছে 3 5, দেখো এগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। 4 হবে না, কারণ 2 দিয়ে ভাগ করা যাবে। 6 হবে না, কারণ 2 দিয়ে ভাগ করা যাবে। 7 8 হবে না। 9 3 দিয়ে ভাগ করা যাবে। 10 2 দিয়ে ভাগ করা যাবে। 11 12 হবে না, জোড় সংখ্যাগুলো কোনোটাই হবে না। তারপর দেখো 13 14 হবে না। 15কে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, সুতরাং হবে না। 16 2 দিয়ে ভাগ করা যাবে, জোড় সংখ্যাগুলো কোনোটাই হবে না। নেক্সট আসছে 17। এরপর কি 18কে 2 দিয়ে ভাগ করা যাবে, 19 ভাগ করা যাবে না। 20 2 দিয়ে ভাগ করা যাবে। 21 3 দিয়ে ভাগ করা যাবে। 22 2 দিয়ে ভাগ করা যাবে। 23 ভাগ করা যাবে না। 24কে 2 দিয়ে ভাগ করা যাবে। 25কে ভাগ করা যাবে 5 দিয়ে। 26কে 2 দিয়ে। 27কে 3 দিয়ে, 3 9 27। 28কে 2 দিয়ে। 29কে ভাগ করা যাবে না। 30 তো 2 দিয়ে ভাগ করা যাবে। 31কে দেখো ভাগ করা যাবে না। 32কে 2 দিয়ে যাবে। 33কে 3 দিয়ে যাবে। 34কে 2 দিয়ে যাবে। 35কে 5 দিয়ে ভাগ করা যাবে। 36কে 2 দিয়ে ভাগ করা যাবে। 37কে ভাগ করা যাবে না। 38 2 দিয়ে ভাগ করা যাবে। 39 3 13ই 39। 40 2 দিয়ে ভাগ করা যাবে। 41কে ভাগ করা যাবে না।
42কে 2 দিয়ে ভাগ করা যাবে, 43কে ভাগ করা যাবে না, 44 2 দিয়ে যাবে, 45 5 দিয়ে যাবে, 46 2 দিয়ে যাবে, 47কে ভাগ করা যাবে না, 48কে 2 দিয়ে যাবে, 39 49কে 7 7 49 হবে না, 49 হবে না, 50 তো 2 দিয়ে ভাগ করা যাবে। সুতরাং এতগুলোই মৌলিক সংখ্যা, 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47। এবার বলছে 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখি। তাহলে যেগুলো মৌলিক নয় সেগুলোই যৌগিক, শুধুমাত্র একটা হবে না, কারণ 1 মৌলিক যৌগিক কোনোটাই নয়, তাই তো। তাহলে যৌগিক সংখ্যা কি? 2 3 আছে, 4 6 8 9 10 12 14, যেগুলোই নয় দেখো 14 হয়েছে, তারপর 13, তো 13 থেকে 17, তাহলে 14 15 16 17 এখানে, 18 19 এখানে, তাহলে 20 21 22 23 আছে, 24 25 26 27 28, দেন 29 আছে, 30 31 আছে, 32 33 34 35 36 37 এখানে, 38 39 40 41 এখানে, 42 43 আছে, 44 45 46 47 এখানে, 48 49 50। ওকে, এবার দেখো 4-এর প্রশ্ন বলছে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি। 2 ছাড়া, আমি প্রথমেই বললাম 2টা জোড় সংখ্যা, আমরা জানি জোড় সংখ্যা মানে কি, যেগুলোকেই 2 দিয়ে ভাগ করা যাবে, 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 1কে 2। 2 ছাড়া দেখো 4 6 8 10 12 14 16 18 20 22 24 সবগুলোকেই 2 দিয়ে ভাগ করা যাবে, সুতরাং সেগুলো মৌলিক সংখ্যা হবে না, যৌগিক সংখ্যা হবে। সুতরাং 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক। ওকে, দেন বলেছে মৌলিক জোড় সংখ্যা, তাহলে মৌলিক জোড় সংখ্যা কত? 2। 2টা হচ্ছে জোড় সংখ্যা, আবার মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক জোড় সংখ্যা হলো 2। আচ্ছা, নেক্সট 6-এর প্রশ্নতে দেখো বলেছে নিচের ঘনবস্তুগুলির ছবিতে কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল লেখে, তাই তো। তাহলে কয়ের যে ছবিটা রয়েছে দেখো, কয়ের ছবিটাতে 1 2 3 তিনটেই হলো আমাদের সমতল, বক্রতল মানে বাঁকাভাবে থাকবে, যেমন ধরো এটা গয়ের ক্ষেত্রে এই যে 1 নম্বর তলটা মানে যে শঙ্কু আকারের তলটা, সেখানে এই তলটা মানে ওপরের তলটা 1 নম্বর তলটা হবে বক্রতল, আর ক্ষয়ের যে 3টে তল তিনটেই হবে সমতল। তাহলে আমরা কি লিখছি? এই কয়ের 3টে তলই হলো কি সমতল। পেন্সিল দিয়ে লিখে নিচ্ছি, দেখো 1 2 3 এরা হলো সমতল ক্ষয়ের ক্ষেত্রে, সমতল। ক্ষয়ের ক্ষেত্রে কি লুডোর ছক্কা আমরা দেখেছি সমস্ত তলগুলোই সমতল হয়, তাহলে ক্ষয়ের ক্ষেত্রে 1 2 3 এরা হচ্ছে সমতল। ওকে, গয়ের ক্ষেত্রে একটা হলো বক্রতল, কারণ এটা তোমরা বরের টোপর দেখেছো, সেই টোপরের ওপরের পোর্শনটা হলো 1 নম্বর তলটা, সেটা বক্রতল, আর 2 নম্বরটা কি সমতল। ওকে, ঘয়ের ক্ষেত্রে এটা চোং মানে পাইপ দেখেছো, পাইপের 1 নম্বরটা কি হয়? বক্রতল, এটা বাঁকা তল হয়, পাইপটা কীরকমভাবে থাকে, বা এই পেনটাও বলতে পারো এই পোর্শনটা কি হয়, এটা হচ্ছে বক্রতল, আর এদিকটা দেখো সমতল, এদিকটা সমতল, সুতরাং এইটা হচ্ছে আমাদের 2 নম্বর তলটা, এটা সমতল। উমার ক্ষেত্রে দেখো পুরো বলটার কথাই বলছে, বলটার চারিপাশ কি বক্রতল, বাঁকা তলটা। চয়ের ক্ষেত্রে এটা আমরা কি বলবো, এটা এর একটা রিফ্লেকশন পড়ছে, এটা একটা সমতল, একটা তলের উপরেই তো রয়েছে, এটা তো আর বাঁকা নয়। বলটার ক্ষেত্রে যেমন সেটা আলাদা ছিল, এটার ক্ষেত্রে কি একটা রিফ্লেকশন পড়েছে, বা এটাকে বাটি হিসেবে যদি বলা হয়, বা হ্যাঁ বাটি হিসেবেই বলতে পারো, এটা বাটি হিসেবে যদি বলো, তাহলে এই তলটা কি হবে? বক্রতল, তাহলে এটা বক্রতল। ওটা রিফ্লেকশন নয়, এটা এমনি জাস্ট ছায়া নয়, শ্যাডো ভাবছিলাম, শ্যাডো না, এটা জাস্ট একটা তল, একটা বাটি টাইপ রয়েছে। ওকে, আর এটা একটা বোর্ড, ব্ল্যাকবোর্ডের ওপরের তলটা কি হয়? সমতল।
ওকে, আর এটা একটা বই, বইয়ের ওপরের তল সবসময় সমতল। তাহলে কোন তলটি সমতল এবং কোন তলটি বক্রতল করতে বলেছে আমরা অলরেডি সবগুলো করেছি। পরের ভিডিওতে 30 নম্বর পেজ থেকে আমরা করে দেখাবো।